আসসালামু আলাইকুম। কথা বলি তো অনেক বিষয় নিয়ে, হয়তো কোনো জায়গায় কাউকে কষ্ট দিই, তবে আজ যে বিষয় নিয়ে কথা বলবো, পৃথিবীর রাজনীতি এবং এশিয়ার রাজনীতি। এইটার মাঝে আমাদের যে জীবন ব্যবস্থাপনাটা চলতেছে, যেটা নিয়ে এত যুদ্ধ, এত রক্তক্ষয়ী পৃথিবীময় চলতেছে, যুদ্ধ আর যুদ্ধ, মানুষকে একটা জাতি আরেকটা জাতিকে আগ্রাসন করতেছে, তার কিছু বিবরণ তুলে ধরব। কারণ এইটা থেকে যদি মুক্তি না পাই, তাহলে আমাদের সমাজে রক্তাক্ত অবস্থা পরিবর্তন হবে না, রাজপথ রক্তে ডুববে। কী কারণে দেখেন, প্রথমত হচ্ছে যে ওই যে বলছিলাম যে আমেরিকার ড্রিম, এটা একটা ব্যাপক বিষয়, যে এই ড্রিমটা আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করায়, আমরা কি চাই ড্রিম বলতে বুঝি। তো পৃথিবী যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়ে গেল, এরপর থেকেই আমেরিকানরা পুরো পৃথিবীতে উপনিবেশিক যে দেশগুলাকে তৈরি করছিল, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি যারা ছিল তারা করছিল। তো এই উপনিবেশিকগুলো বন্ধ করে দিয়াই তারা নতুন পদ্ধতি কায়েম করছে, হলো গণতন্ত্র। যে গণতন্ত্রের মাধ্যমে পৃথিবী দাসত্ব থেকে মুক্তি পাবে। খুব সুন্দর একটা পদ্ধতি, হ্যাঁ। তবে এই পদ্ধতির পিছনে লুকায় আছে সকলেরই শাসন, অনুশাসন, রাগ বিরাগ, জাতির উপরে আক্রোশ। সেটা এটা কেন দেখেন, আমরা যখন পৃথিবী তৈরি করতে নিজের ভুবন তৈরি করি, সেই ভুবনগুলা খুবই সুন্দর মায়াবী ভালোবাসা নিয়ে জন্মায়। যখন একটা জাতি আরেকটা জাতির প্রতি আক্রোশ হয়, তখন সেখানে বোম্বিং হয়, সেই জাতিটাকে নিচ্ছিন্ন করে দেওয়া হয়। এইগুলাই চলতেছিল পৃথিবীতে, এখনও চলতেছে, হ্যাঁ। যুদ্ধগ্রস্ত এই পৃথিবী এখন কেন হচ্ছে, সেটা হচ্ছে মেন কারণ। দেখেন, আপনি যদি গত শতাব্দীটা খেয়াল করবেন, শেষের দিকের অংশগুলো, আমরা যারাই হয়তো বিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করছি, তারা অনেকেই দেখতে পাইছি মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন অঞ্চলে যে মুসলিম অধ্যুষিত এলাকা, যেখানে মুসলমানদের বসবাস অঞ্চল, সেখানে আমেরিকার আগ্রাসন চলছে খুবই ভয়ঙ্কর অবস্থায়, এবং পার্শ্ববর্তী আরও অন্যান্য দেশগুলা তারা আগ্রাসনে যুক্ত হইয়া তাদের এখানে বিভিন্ন জঙ্গি রাষ্ট্র হিসেবে আখ্যায়িত দিয়া, বা তারা কিছু খারাপ কাজও করছিল, করে না এরকম না, সেইগুলোর সাথে যুদ্ধে জড়াই গেল আমেরিকা এবং তার মিত্ররা। কারণ তারা মুসলিমকে দমাইতে পারলে তার জাতিগুলাকে উচ্চতরে নিয়ে যেতে পারবো কিভাবে। ওই মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলায় দেখা গেছে হয়তো খনিজ পদার্থ লুকায়িত ছিল, তাদের সমাজে যারা তাদের থ্রেট স্বরূপ চলে আসছিল, যে নেতাগুলা, তাদেরকে হত্যা করার প্রসেস হয়েছে। তো এইগুলো তারা করতেছিল কন্টিনিউ, হয়তো 30-32 কয়েক বছর, মানে এরকম একটা বছর সময় ধরে। তো এইটার পরে যখন দেখা গেছে যে ওইগুলো আর আইএস বলেন বলেন যা তৈরি করলো, এগুলো আর নাই, এগুলা সবই নিচ্ছিন্ন হয়ে লাস্টে তারা তাদের মতো আবার নিজের ভুবনে চলে গেল বসবাস করার জন্য। এবং যারা কিনা রয়ে গেল, তাদের কেউ আত্মীয় স্বজন হারাইছে, কেউ সামাজিকভাবে তার বাড়িঘর, তার পরিস্থিতি সব কিছু হারাইছে। হারানোর পরে ব্যবসা বাণিজ্য সবই তারপর আবার নতুন করে জীবন শুরু করার চেষ্টা করতেছে। তো এখানে এর মাঝে দেখা গেছে পৃথিবী যুদ্ধ চায় না, সকল মানুষই ইয়ং জেনারেশন থেকে সমস্ত মানুষ চলে গেছে একটা বিজনেসের দিকে। বিজনেস, সেই বিজনেসটা কীরকম, সকলেই ব্যবসা বাণিজ্যের দিকে অগ্রসর হয়েছে। অগ্রসরের মধ্যে সবচেয়ে বেশি হয়ে গেল এশিয়াতে। কারণ মানুষ এখানে সবচেয়ে বেশি, 800 কোটি মানুষের মধ্যে প্রায় 400, 450, 500 কোটি মানুষ বসবাস করে এশিয়াতেই। তো বাকি মানুষগুলোর উপরে বিজনেস করতে গিয়ে এখানে কিছু সুবিধাবাদী দেশ বা বিভিন্ন দেশগুলা তার সুযোগ নিছে, যেমন বিশেষ করে চায়না, ইন্ডিয়া। তারা ওয়ার্ল্ড ব্যাপী ব্যবসার একটা থিওরি তৈরি করে তারা ব্যবসার দিকে মন ধাবিত করছে। আমাদের মতো ছোট সাবকন্টিনেন্ট দেশগুলা, যেমন বেশি বছর হয় না স্বাধীন হয়েছে, 50-53 বছর বয়স, এইগুলা বাংলাদেশ, আশেপাশে নেপাল, ভুটান যারা আছে, শ্রীলঙ্কা, এরাও সেই বিজনেসের দিকে মনোনিবেশ করার পরে যাতে জাতিটা একটু উন্নত হয়।
তো এর মাঝে বিজনেস করতে গিয়ে দেখা গেছে আমাদের জাতিগুলা ভারত পার্শ্ববর্তী তারা বিভিন্ন বিজনেসের সাথে জড়িত, যেমন ইন্ডিয়ার বিজনেসগুলো তারা নিয়ে নিল, ইন্ডিয়া নিয়ে নিল, চায়নারা ওয়ার্ল্ড বিপি বিজনেস তারা নিয়ে একটা ইনকামের সোর্স তৈরি করলো এবং তাদের জাতির যে শহরগুলো তৈরি করা শুরু করলো ইনকামের টাকা দিয়ে পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে। সেটা তিলোত্তমার নগরী বলা হয়, যেগুলা দেখলে মানুষ শুধু তাকাই থাকে, শুধু হাটে আর ছবি তুলে। এরকম একটা পজিশনে তাদের শহরগুলোকে অর্থ দিয়া, বৃত্ত দিয়া এবং পৃথিবীর রিসোর্স যেখানে থাকে, যেখানে এই মেটেরিয়ালসগুলো পাওয়া যায় সেগুলোর থেকে আহরণ করে এই পৃথিবীতে তারা উচ্চ জাতি হিসেবে দাঁড়ানোর চেষ্টা করলো। এখন এই চেষ্টার পরিপ্রেক্ষিতে কি দেখা গেল, লাস্ট যখন প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্প যখন আসে তখন দেখা গেছে যুদ্ধটা সে বন্ধ করে দিল। কিন্তু যুদ্ধ নয়, সে চলে আসলো যে কোথায় তার জাতি এখন পিছায় আছে। সে যখন পিছায় আছে তখন দেখতেছে কেন পিছায় আছে, কারণ আছে, কারণ আমেরিকা পৃথিবীর মধ্যে 1 নম্বর জাতি বা ফার্স্ট তারা, সেইখানে তাদের বিশাল বিশাল ব্যবস্থাপনা তাদের কাছে রয়ে গেছে। তারা কি দেখতেছিল, তাদের শহরগুলো আধুনিক রাষ্ট্রই তো আগেই করছে, করার পরে সেখানে দেখা গেছে বিশাল অট্টালিকা, বিশাল শহর, রাস্তাঘাট, উন্নয়ন সব কিছুই তারা এক কথায় করে নিছিল। এখন তাদের থিওরি অনুযায়ী তারা সবচেয়ে পৃথিবীতে যাকে যা দেয় বা যার আদেশ দেয়, বা একটা রাজা, সে পৃথিবীর রাজা, সে তখন তাদেরকে বলে তুমি আমার এইভাবে করো, তুমি আগায় যাবা। এরকম অনেক রাষ্ট্রকে সে হেল্প করে দিছে, আবার কোনো রাষ্ট্রকে নিচ্ছিন্ন করে দিছে। তো এখন তাদেরকে আবার এই নিচ্ছিন্ন পারে নাই জনগণকে ওইখান থেকে ফিরেতে, হয়তো তারা দরিদ্র হয়ে গেল, সিরিয়া বলেন, লিবিয়া বলেন, তারপরে ইরাক বলেন, হ্যাঁ, এগুলা দেশগুলা কন্টিনিউ তারা ধ্বংস করে দিছে। এখন এগুলো রাজনীতির পেছে পড়ে গেছে, তার দেশও জড়িত ছিল, ওই দেশগুলোর কিছু নেতা ছিল, তারা তাবেদারি পছন্দ করতো, চলে গেছে। এখন সেখানে চায়না পুরো উল্টা, সে পৃথিবীতে সবচেয়ে বেশি আগ্রাসন হলো বাণিজ্যিক ক্ষেত্রে, তার অর্থ কামানোর ধান্দা, তার চেষ্টা, এটাই সে চালানোর চেষ্টা করলো মারাত্মক অবস্থা। যেখানে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, তারপরে আপনার এই ইংল্যান্ড, তারা কি করলো, তারা তাকায় দেখলো যে এশিয়াতে অনেক দেশকে সে বেল্ট তৈরি করে ফেলাইছে, তারা রাজনীতিতে সর্বোচ্চ এখন টেক্কা দিতেও চলে আসছে, তারা কথা বলার স্কোপ পাইছে, তারা থ্রেট দেওয়া শুরু করছে পুরো পৃথিবীর অন্যান্য জাতি, তাদের কি ইউরোপিয়ান আমেরিকানদেরকে। তখন তার সাথে একটা বাকযুদ্ধ শুরু হয়েছিল, সেই বাকযুদ্ধটা একটা চরম পর্যায়ে চলে যাওয়ার পরে হঠাৎ করে পৃথিবীতে করোনা ভাইরাসের আবির্ভাব হলো, যেটা নিয়ে আমি কয়েকটা পর্বে কথা বলছি। হয়তো কেউ ভালো লাগলে শুনে নেবেন, হয়তো বুঝতে পারবেন, সহজ হবে আমার এই কথাগুলা। তো এখন হচ্ছে সেই করোনা ভাইরাস দিয়া ওই পৃথিবীকে স্টপ করে ফেলাইছিল, করার পরে সেখানে মাইর খেলো কারা, অর্থনৈতিকভাবে চায়না। তো চায়নারা মাইর খেলো, এই সুযোগে আবার ভারত মারাত্মক একটা পজিশনে চলে আসছে, যেহেতু ইন্ডিয়া ইয়ের সাথে, আমেরিকার সাথে একটা ভালো, আমেরিকার দেখেন প্রতিষ্ঠান যত আছে ব্যবসায়িক, সেখানে সিও হোক, হোক, ম্যানেজমেন্ট, কর্মকর্তা, সব কিছুই কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। তারা ওইখানে আগাই গেল এবং ভারতও একটা সময় মহাশক্তিতে 3য় নম্বরে এবার তারা চলে আসছে ওয়ার্ল্ডে। তারা এত মানুষ তাদের দেশে, সাপোজ এত 150 কোটি প্রায়, হয়তো আপনার এই মানুষগুলা কি করলো, এই পৃথিবীতে সেই আমেরিকাকেও তারা টেক্কা দেওয়ার পরিকল্পনায় চলে আসছে ঠান্ডা মাথায়। এখন ভারতে আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে পৃথিবীর বলা হয় বিভিন্ন জায়গায় যেমন রিসোর্স থাকে, যেটা দিয়ে পৃথিবীকে ডেভেলপমেন্ট না, তার জাতি শক্তিশালী হয়, সেরকম কাজ। যেমন যদি ধরে নেন আপনি কোনো জাতির সবচেয়ে বেশি পারমাণবিক বোমা থাকে, তাকে ভয় পায় সবাই। তো আমাদের এই জাতির মধ্যে খুব বেশি নাই, যেমন ভারতেরা আছে, পাকিস্তানের কিছু আছে, বা তারা বলে হয়তো কতটুকু আছে তা শক্তি এখনও বোঝা যায় না, চায়নার আছে, তারা করে নিছে। আমাদের মতো বাংলাদেশ ছোট ছোট দেশ, তারা সেই পরিমাণ অর্থও নাই, ওই পরিমাণ তাদের যোদ্ধা তৈরি করা বা তাদের এই ক্ষেপণাস্ত্র এগুলো তৈরি করার মতো এবিলিটি তাদের নাই, আমাদের নাই। তো এখন এই চায়নাগুলো কি করলো, তাদের সাথে যুদ্ধের মতো একটা ভাব নিল। এর মধ্যে তাদের যে পৃথিবীতে এখন দেখেন সবাই একটা ব্যবসার একটা দোরগোড়ায় চলে গেছে, সেটার 1 নম্বর ব্যবসাটা আমি দেখাই দিই। যেমন এখানে ফার্স্ট মোবাইল ব্যবসা আছে,
তারপরে আপনার পণ্য খাবার যে ব্যাপারগুলা এগুলা আধুনিক ইলেকট্রনিক জিনিসগুলা ডিভাইস ইন্টারনেট সব কিছুই তারা দখল করে নিছে। যেমন দখল করার মধ্যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের মধ্যে যেমন তারা এখন বাজারে মানুষের হাজার হাজার কোটি কোটি মানুষ আছে, তাদের বাজারে ইন্ডিয়া আমেরিকা কি করতে চাইছে, যেমন দেখেন এইখানে একটা আপেল ফোন মানে খাওয়া আপেল যেটা বলে আইফোন, এই আইফোনটা তারা বাজারজাত করতো কারা, আমেরিকানরা সেটা তৈরি করছে, সেটা আবার ব্যবস্থাপনা এই ফোনটা তৈরি করতো যেমন চায়নার প্রদেশে তারা এখানে ইন্ডাস্ট্রি তৈরি করছিল, তাদেরকে দাসের মতো খাটাইছে। ওই মানুষগুলা এরা ওই দেশের মানুষগুলা প্রচণ্ড পরিশ্রম করে তারা এই সমাজকে পরিবর্তন, তাদের দেশকে ডেভেলপ, তার নিজেকে ডেভেলপ করার জন্য তারা কাজগুলা করতেছিল। তো এখন খেয়াল করে দেখেন এইখানে যে ডিভাইসগুলো এইগুলা নিয়েই সে পৃথিবীতে, যেমন এই আইফোন, আমি যে আইফোনটা হাতে নিয়েছি এটা 14, এই 14 আইফোনটা এটাও আমেরিকার থেকে আসছে আমার কাছে। তো এই আইফোনটার মূল্য কত বাংলা টাকায়? প্রায় 1.5 লক্ষ প্লাস, হ্যাঁ, প্রায় 2 লক্ষর কাছাকাছি এই মোবাইলগুলোর দাম, ঠিক আছে। তো একটা মোবাইল সে আধুনিক তৈরি করছে, এত সুন্দর করছে, যেটা মানুষের চাহিদা, এটা পণ্য হয়ে গেছে। এটা আমাদের কি করে আকৃষ্ট করে, হয়তো আমি টাকা দিয়ে কিনি নাই, কারণ হচ্ছে আমার ওইখানে শালা থাকে, সে পৌঁছে দিছে আমাকে। তো এখন এই মোবাইলের কথা কেন বললাম, এইগুলা মানুষের কি হয়েছে, মানুষের স্বপ্ন হয়ে গেছে, ড্রিম। এই মোবাইলটা মানুষের কী হয়ে গেছে, ড্রিম, মানে একটা আইফোন তার কাছে ড্রিম। এই এশিয়ার মানুষের কাছে আবার ড্রিম, তারা অনেক বছর ধরে চালাচ্ছে, তারা এখন প্রায় 16-এ চলে আসছে মোবাইলের সিরিয়াল। তো এইগুলা তারা বিক্রি করতেছে মানুষের কাছে, এখান থেকে টাকা নিয়ে যেতেছে। একটা মোবাইলে কয় টাকার পার্টস আছে, কিন্তু এইগুলা লক্ষ লক্ষ টাকা এক একটা, হ্যাঁ। তো এইগুলা দিয়ে কী হইতেছে, চায়নারাও এই প্রযুক্তিগুলো খেয়াল করে ওনাদের মতো কিছু ডিভাইস তৈরি করা শুরু করছে, যেটা পৃথিবীকে কি করতেছে, লিড দিতেছে এবং মানে দেখাচ্ছে আমাদেরও কম, এরকম একটা কম্পিটিশন চলতেছে, ইমিডিয়েট চলতেছে আর কি বর্তমান দেশ পড়তেছে। তা সব মানুষের এরকম ড্রিম, কিন্তু আসলে কি আমি আপনার সাথে বলি যে আমার কাছে থাকা এই আইফোন কতটুক ভালো মন্দ কাজ দিবে, হ্যাঁ, এটা ভালো ছবি আসে, ভালো রিল হয়, ভালো জিনিস তৈরি হয়, এটা দিয়ে অনেক কিছু করা যায় ডিভাইস, কিন্তু সেম কাজ ওই 20,000, 15,000, 8,000 মোবাইলও সেম হয়, কিন্তু হয়তো ছবিটা একটু নিম্নমানের হয়। আর এটার মূল হলো মানুষের সামনে প্লেসমেন্ট হওয়া, যে আমার কাছে একটা আইফোন আছে, লক্ষ টাকার উপরে আমি এটা ইউজ করি, 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা। তো এই যে পুরা সমাজে এই যে ব্যাপারটা ঘটতেছিল, এই ঘটতেছে বর্তমানে, এতে কি মানুষ সন্তুষ্ট না? এখন তারা কি আগ্রাসন চায়, মানুষের উপরে বিজনেস সেটা চায়, সেটার জন্য চায়না তার শত্রু, ইন্ডিয়া তার শত্রু, ইন্ডিয়াও কিছু ফোন আবিষ্কার করছে, হ্যাঁ, তারাও চাচ্ছে, কিন্তু থিওরি হয়তো তাদের কাছ থেকে নেই, অমুকের কাছ থেকে নেই, বা ইসরায়েলের কাছ থেকে নেই, এইগুলা নিয়ে তারা ব্যস্ত। এখানে আগ্রাসন শুরু হয়ে গেছে, তাদের বাণিজ্যিক আগ্রাসন যেটা, এটা। আচ্ছা, আসেন দ্বিতীয়ত, ট্রাম্প কি চাচ্ছে, তার যে চাওয়া পাওয়া। এখন আমাদের এই সমাজেও মানুষ তার আধুনিকতার ছোঁয়ার জন্য সব কিছু আমরা চাইতেছি, যেমন আমি চাই, আপনি চাই কম্পিউটার ডিভাইস, সেটা, হ্যাঁ, সেই ইলেকট্রনিক ডিভাইসগুলো আমি যেগুলো দিয়ে কাজ করে আমি সমাজে চলি। এখন এগুলা দিয়ে আমাদেরকে তারা একটা থার্ড ওয়ার্ল্ড বলতে, আমরা তৃতীয় বিশ্বে যেভাবে বসবাস করি, যে খাবার, যে গাড়ি ঘোড়া যেগুলো পাই, ওইটা একটা তৃতীয় থার্ড ওয়ার্ল্ড। এখন আমরা দ্বিতীয় ওয়ার্ল্ডে যাওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করি, যেখানে আমাদের সব কিছুই একটু ইউনিক হবে, আধুনিক সব কিছুই, হ্যাঁ, পরিবেশ, রাস্তাঘাট সব কিছু মিলে, এই ফোন, এগুলা। তো এখন আমেরিকার চোখ কোথায় যদি আপনি খেয়াল করেন, সেটা হলো এশিয়াতে। কারণ কি? কারণ সে তো চায় না তার অবস্থান, কোনো রাজা, কোনো বাদশাহ আমার দেশেও কেউ চায় না তার অবস্থানকে জিরো পর্যায়ে নিয়ে আরেকজনকে ওইখানে প্লেস দেওয়া, যেমন পৃথিবী শাসন করবে চায় না, এটা সে চায় না। আবার ইন্ডিয়া করবে, সেটাও চায় না, আমাদের সাবকন্টিনেন্ট। ইন্ডিয়ার সাথে আমরাও কিছু কিছু দেশ বিভক্ত হয়েছি ব্রিটিশের কারণেই, আমরা সকলে একটা ভারতবর্ষের একই লোক ছিলাম। এই যে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এগুলো সবই এক ছিল। এখন প্রদেশগুলো ছোট ছোট করে ভাগ হয়ে গেছে। এখন ইন্ডিয়ারা
দেশে যে সম্পদ আছে ইন্ডিয়ার মানুষগুলো হয়তো মুসলিমও আছে, খ্রিস্টানও আছে, হিন্দু লোকও আছে অনেক। তো এদের বেশিরভাগ এরা কিন্তু যেভাবে দেশকে তাকাইয়া দেখতেছে, কিন্তু এটার পিছনে অন্য অন্য রিজন কাজ করতেছে, ওরা হয়তো ওইভাবে খেয়াল করতেছে না। পৃথিবীর জন্য ওরা এখন থ্রেট স্বরূপ চলে আইছে, ঠিক আছে? যেটা বোঝা যায় অন্যভাবে, সেটা আমেরিকা কতটুকু বুঝতে পারছে, তারাই নিছে বুঝটা। এখন তাদের প্রেসিডেন্ট তারা এরা কি করতেছে, আপনি ভারতের দিকে তাকায় দেখেন, তারা পৃথিবীর মধ্যে ভেষজ যে উদ্ভিদগুলো আছে বা যতগুলা প্রাকৃতিক রিসোর্স আছে এগুলা তাদের দেশে অ্যাভেলেবেল। কেন? তাদের দেশে কি নাই, মরুভূমিতে শুরু করে তাদের দেশটা যদি কেউ ঘুরে, তাদের এত বড় জায়গা, যেমন বাংলাদেশের প্রায় 27টা প্রদেশের মতো তাদের একটা প্রদেশ। হ্যাঁ, আমরা যেমন 1.5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় বসবাস করি, তারা এরকম প্রায় 31 পয়েন্ট সামথিং বা 32 লক্ষ বর্গ কিলোমিটারের মধ্যে তারা তাদের দেশকে সাজাইছে। এই দেশটার মধ্যে মরুভূমির যে ফ্লেভার সেটাও পাবেন। ওই দেশটার মধ্যে আপনি ধরেন পাহাড় যে সর্বোচ্চ, পৃথিবীতে তো অনেক সব দেশে টুকটাক পাহাড় আছে, আমাদের দেশগুলো বাদ দিয়ে ছোট ছোট, তাদের যে পাহাড়ের লেভেল যে এই উঁচু উঁচু পাহাড় যেগুলো পৃথিবীর সর্বোচ্চ পাহাড়গুলো আছে, এবং এখানে একটা মারপেস আছে, যেমন সেই পাহাড়গুলা গিয়া আমাদের কি দরকার? ওই পাহাড়ে আমরা হয়তো ঘুরতে যাই, তার প্রাকৃতিক সৌন্দর্য নিতে যাই, কিন্তু ওই পাহাড়ে এত পরিমাণ সম্পদ আছে লুকাইয়া, যেগুলো আল্লাহ রাখছে, যেমন যেমন এইগুলা মেটেরিয়ালস যেগুলো পৃথিবীর কাজ করে, যেমন হয়তো সেগুলা দ্বারা কত কিছু, যেমন আকরিক আছে, এই সেই আছে, কত কিছু আছে, এই যে সালফেট বিভিন্ন জিনিস আছে। তো এগুলা দ্বারা দেখা গেছে আমরা যে বিল্ডিং তৈরি করি কনস্ট্রাকশনের জন্য, সেই মাটি দিয়েও সেই পাহাড়ের মাটিগুলাই প্রয়োজন হয়, যেটা হলো সিমেন্ট তৈরি হয়, যেটা হচ্ছে লাইমস্টোন এগুলা। এখন বা বোমা তৈরি করবো বিশাল বড়, সেগুলোর জন্য যে পরিমাণ এই প্রাকৃতিক রিসোর্স দরকার, ওগুলো এখানে পাবেন। তো এই যে ওইখানে থাকার যে ব্যাপারটা, এইগুলা নিয়ে হলো শত্রুতার মূল অংশ, যদি আপনি পার্সোনালভাবে কোনো গভীরভাবে বুঝতে যান, সেইখানে যে আসলে শত্রুতাগুলো এখানে ওই যারা আছে তারা এগুলার দিকে চোখ মাস্ট বি পড়ছে, যে আমাদের দেশে যে পাহাড়গুলো আছে যা আছে, এর চেয়ে উন্নত, যে আমি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চাই, উন্নত ধরনের যে মেটেরিয়ালস দরকার, ওইগুলো ওইখানে পাহাড়ে আছে। যদি এরকম হয়ে থাকে তখন এখানে যেমন আপনি এটা সত্য না মিথ্যা, এটার পিছনে কিছু কারণ আছে। সেটা হচ্ছে ব্রিটিশরা 200 বছর জন শাসন করে আমাদের এই ভারতবর্ষটাকে, তখন কিন্তু ওরা ভারতের নিম্ন অঞ্চল যেগুলো আছে, যেগুলো মানে মাটি টাটি আসাম টাসাম বিভিন্ন অঞ্চল, এগুলার আর পাহাড়ে চলে গেছে, সেই দার্জিলিং, তারপরে সেই এই গ্যাংটক, বিভিন্ন অঞ্চলে গ্যাংটক, এইসব অঞ্চলগুলায় কিন্তু ওরা বসবাস করতে গিয়া এই বলতো যে শীতের জন্য তারা ওখানে থাকতেন। ওখানে কিন্তু শীত বেশি, ঠান্ডা বেশি, এখন ওরা শীত পছন্দ করতো। তো এরা ওইসব এলাকায় কিন্তু রেল লাইনে তৈরি করে গেছে ওই সময়। দেখেন ওইখানে তারা পাহাড় নিয়ে অনেক রিসার্চ করছে, তাদের বই টই বিভিন্ন জায়গায় পাবেন। তারপরে আপনি একটা ছবি তৈরি করলো না ইন্ডিয়াতে, ওই যে কি বলে KGF, ওইগুলা কি দেখাইছে যে ইন্ডিয়ার ভারতে এগুলা দেশের সমস্ত ওই যে মাটির নিচের যে খনিজ পদার্থ এগুলা তারা নিয়ে যেতেছে, স্বর্ণ টর্ণ এগুলা, তাই তো বুঝাইছে। তো ওই সময় তারা এগুলা করছে, তখন উন্নত বিশ্ব ছিল না। আল্লাহর দেওয়া উন্নত বিশ্ব কিন্তু টাইম অনুযায়ী আসে, একটা সময় দুর্বল, তারপরে আবার সবল করে, তারপরে আধুনিক করে, তারপরে আরও আধুনিক করে। তো সেইখানে যখন তারা ব্লকিং হয়ে গেছে, ব্লকটেড হয়েছে মানুষগুলা, সেই মানুষগুলার পিছনে একটা রিজন কাজ করছে। কি হয়েছে? তারা এখানে অনেক কিছু দেখে গেছে। তাদের প্ল্যান হইতে পারে এখন যে পর্যায়ে আসছে, যেমন আমি যা দেখতেছি আমাদের রাজনীতির যে প্রেক্ষাপট, রাজনীতির যে স্পোর্ট ধরন না, এখন এখানে রিক্সেবল সব কিছু চলতেছে এশিয়াতে। সেটা হচ্ছে ওদের যে সমস্যাগুলো, থ্রেড বলেন, কথা বলেন, দেখা যাচ্ছে যে আমেরিকাতে কাদের সাথে সম্পর্ক আছে, কাদেরকে কী চায়, এটা প্রতিদিন খবরে আপডেটে দেখা যায়। তো এই রিসোর্ট এখানে যে অনেক কিছু আছে, তাতে একটা জিনিসে বোঝা যায়, সেটা পাহাড় থেকে যে পানিগুলো গড়ায় নামে আসে, আমাদের বাংলাদেশে বলেন, আসামে বলেন, বিভিন্ন অঞ্চলে আসে, যে বালুর সাথে যে কণিকা আসে, এগুলা কিন্তু 4টা 5টা বিভিন্ন 6টা পদার্থ খুঁজে পাওয়া যায়, যেগুলা দিয়ে হয়তো একটা দেশ উন্নয়ন করা যায়, সেগুলা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, যেগুলা দিয়ে এই আধুনিক বিশ্বকে কাজে লাগানো যায়। ঠিক আছে, এগুলা তারা চাচ্ছে। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, এই যে আপনি ধরে নেন একটা ডিভাইস তৈরি করছে, সেইগুলোর ভিতরে কিন্তু অনেক মেটেরিয়ালস লাগছে, এইগুলা বিভিন্ন জায়গায় লুকায়িত আছে। আল্লাহ পাক
সেগুলা পাহাড়ের সম্পদের বিভিন্ন অঞ্চলে রাখছে। তো এগুলা তাদের প্রয়োজন, এখন প্রয়োজন মূলত হইল যারা আসলেই গবেষণা করে পৃথিবী সম্বন্ধে, মাটি রিসার্চ। দেখেন আমাদের দেশের মানুষ কি অন্য অন্য দেশের ভূতত্ত্ব নিয়ে চিন্তা করে? কখনো না। কিন্তু আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, যারা উন্নত জাতি, চায়না বলেন, এরা কী করে? ভূতত্ত্বকে তারা রিসার্চ করতেছে। তাদের এটা একটা সংগঠন আছে, তাদের একটা আছে, তারা এগুলোকে বের করে যে কোথায় কি আছে, কোথায় কতটুক পাওয়া যায়, এই অঞ্চলগুলোকে তারা কিভাবে নিতে পারে, কিভাবে এগুলোকে গ্রাস করা যায়। হ্যাঁ, তার কোনো নতুন থিওরি আসতেছে আমাদের এই সমাজে, আমার যেটা মানে উপলব্ধি করা। যেমন কেন আসতেছে? কারণ এইখানে চায়না যেহেতু শক্তিশালী হয়েই রয়েছে, তারপরে তারা দুর্বল হয়েছে এই করোনার পরে, তাদেরকে হয়তো আমেরিকা নিয়ন্ত্রণ করে নিছে কোনোভাবে, আবার কোনোভাবে, কারণ তাদেরকে ইনভাইট, কথা বলা, সব কিছুই। কিন্তু ইন্ডিয়ার তো যে সরকার আছে, তারা তো একটু মাথা মোটা সরকার, বললে কষ্ট পাবে। কিন্তু তারা ওই যে যেমন গোবর, যেমন গরুতে চুনা, যেটা চুনা হয়, তো সেইটার মূত্র, সেটা তারা পূজা করে, সেটা খায়। তো তাদের মাথায় আর কতটুকু একবার সব কিছু ভালো থাকবে এরকম না। তারা হয়তো দেখা অনেক কিছু করে। আমার মনে হয় তাদের মধ্যে অনেক কিছু বোঝার, তাদের যে পরিবেশগত, তাদের যে এই পৃথিবীর মধ্যে একটা বিশাল প্ল্যাটফর্ম আছে, এটা বোঝা উচিত তাদের। তো তাদের সমস্যা হলে আমাদের কি ভাই? আমাদেরও সমস্যা আছে ভাই। আমরা পার্শ্ববর্তী, তো এখন কথা হয়েছে আমাদের দেশ আবার উপলব্ধিও করতে পারে, অনেক উন্নয়ন হইতে পারে কোনো দেশ যদি চায়, যেমন সিঙ্গাপুরকে করে দিছে, এরকম হইতে পারে। তো এখন মূল কথা হয়েছে যে ভারতে যেই পর্যায়ে সম্পদ আহরণ করা যায়, যা যা আছে, যেমন কাঁচামাল যেগুলো লাগে, তা একটা খনিজ পদার্থ লাগে, তারপরে গাছ লাগে, বিভিন্ন ঔষধি গাছ লাগে, তারপরে দেখেন আমাদের এই যে সাবান তৈরি ফ্যাক্টরি, সব কিছু মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য প্রকৃতি খুবই জরুরি। তো এইটা ভারতের কাছে পর্যাপ্ত আছে, অসাধারণ আছে। যেমন ব্রাজিলে আপনি বলতেছেন না, সেই জঙ্গল আছে, এটা কি একটা প্রকৃতি বলতেছে, অক্সিজেন, এটার মধ্যে বিশাল কিছু আছে। তো এগুলা কাজের মানুষের আধুনিক বিশ্বকে সেই প্রকৃতি থেকেই আধুনিকতা নিয়ে আসে। তো এইগুলা নিয়ে গবেষণার মাত্রাটা খুব বেশি হয়তো তারা করছে, হয়তো চিন্তা সেটা ফ্লাশিং নাও হইতে পারে, তারা বলবে এরকম না। তারা এখানে অগ্রসর হচ্ছে আস্তে আস্তে ইন্ডিয়ার দিকে। কারণ কি, ইন্ডিয়া এখন পৃথিবীতে সর্ববৃহৎ কি বলে গণতন্ত্রের দেশ। হ্যাঁ, এখানে সবচেয়ে বেশি মানুষ আছে, তাদের গণতন্ত্র হিসেবে ভোট হয়। তো এইখানে অনেকগুলা দেশ স্বাধীনতা চায়। যেমন আপনার নাগাল্যান্ড অঞ্চল যারা আছে, এরা যে 7টা প্রদেশ বলা হয়, তো তারা প্রায় 3.5 লক্ষ বর্গ কিলোমিটারের মতো একটা এরিয়া নিয়ে 7টা, ওই যে আমাদের চিকেন নেক বলা হয় যে অঞ্চলটা, এই অঞ্চল নিয়ে তারা স্বাধীনতা চায়। কারণ তারা উপজাতি খ্রিস্টান, তারা বেশিরভাগ, অধিকাংশ, তো 70-72% খ্রিস্টান। তারা চাচ্ছে যে আমরা যেভাবে স্বাধীনতায় থাকতে চাই। তো তাদের একটা সুযোগ সুবিধা পাচ্ছে, সেখানে হয়তো আমাদের বাংলাদেশ থাকতে পারে, তার সাথে নাও থাকতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশ তো চায় না কারো যুদ্ধ করতে, এটা আমরা জানি, কারণ আমাদের দেশ ছোটোখাটো, আমরা যুদ্ধে জড়ানোর ইচ্ছে নাই কারোর সাথে। কিন্তু আমাদের যে জমি সংক্রান্ত ব্যাপারে যদি যায়, তাহলে আমাদের করা উচিত ভারতের সাথে। কারণ আমাদের সম্পদ যখনই এরা ভাগ করলো, তো ওনারা ভারত পাকিস্তানকে ওইভাবে দিয়ে দিল, আমাদেরকে এদিকে দিল। আমাদের জনসংখ্যা তুলনায় আমাদের ল্যান্ড খুবই কম দিছে, এটা কল্পনার চেয়েও কম। আমাদের মানুষ দেখেন এত হইতেছে, ল্যান্ড পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? আমাদের ল্যান্ডের খুব সমস্যা হয়ে গেছে এখন। তা আমি এই জন্য বলতেছি যে ল্যান্ডিং ব্যাপারটা একটু টোটাল আলাদা। আমরা যদি কোনো কিছুকে ফায়ার রুটের দিকে না নিয়ে যাই, যে আমাদের মানসিক দিকগুলো, তা কারোর সাথে হয়তো আন্দোলন হয় না। কিন্তু ওদিকটা দেখেন কাশ্মীর, তারা আজাদ কাশ্মীর, তারা আন্দোলনে তারা হইতে চায়। ওই যে মাঝখানে তারা যেমন সিকিমটাকে নিয়ে রাখছে, সিকিমে তো আলাদা রাষ্ট্র ছিল। তো এগুলা মোটামুটি এগুলা বলা লাগতেছে কেন, এই রাজ্যগুলা কিন্তু মূলত ভারতের জন্য একটা থ্রেট, নিজস্ব রাষ্ট্রের জন্য। কারণ কি, তারা বেশিরভাগ স্বাধীনতা চাচ্ছে। উলফা যারা, এই যে আমাদের দেশের যে এত কিছু গণ্ডগোল হইলো তারেক জিয়ার নামে, তারপরে যে স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ছিল, তারা সবাই আক্রান্ত হইলো। এই বিগত সরকার তাদেরকে অ্যারেস্ট করছিল, কি কারণে? কারণ উলফা তারা ভারতের সাহায্য করতেছিল স্বাধীনতাকামীদের জন্য, এরকম ধরনের বিষয় নিয়ে। এটা নিয়েই কিন্তু শেখ হাসিনা অনেক কথা বলছে। ভারতের তার সুযোগ সুবিধা যেটুক দিছিল, বলছিল এই অংশগুলাই বুঝাইতে গেছিল। তো এখন কথা হচ্ছে, ভারত কিন্তু এই জিনিসটা বুঝতে গিয়েও তাদের কিছু প্রবলেম দেখা দিতেছে। সেটা হচ্ছে, সে আমাদের দেশ বাংলাদেশকে শত্রু হিসেবে ভেবে নিচ্ছে, যে আমরা তার থ্রেট। আসলে আমরা থ্রেট মানতে পারেন, বলতে পারেন যা কিছু, কিন্তু খেয়াল করে দেখেন আপনার যে দেশটা আছে,
আপনার যে দেশের ভিতরে যে সম্পদ আছে এইটা আপনার জন্য থ্রেট, হ্যাঁ। আর দ্বিতীয় থ্রেট হচ্ছে যে দেশের যে কিছু জনসংখ্যা, কিছু গোষ্ঠী যারা কিনা ভাষাভাষী না, তারা আপনার থেকে রাষ্ট্র আলাদা করতে চায়। যেমন বাংলা ভাষার লোক, তারা কি চায় আপনি ভোট নেন? তারা তো চায় না আপনার সাথে থাকতে, কারণ আপনি কি তাকে এই দিল্লির মতো করতে চাইবেন না? আপনি তো দিল্লির মতো কলকাতাকে তৈরি করতেছেন না, তাইলে সে আপনার সাথে থেকে কি করবো? সে আলাদা একটা বাংলা ভাষাভাষীর লোক আছে, কারণ সেখানেও অনেক লোক, এক দুইজন লোক না, কয়েক কোটি লোক। তো এরা সবাই মিলেই তো ওইখানে থাকতে চায় আলাদাভাবে তার জাতিকে নিয়ে। তো ভারত তো সেই সুযোগ, তার রাষ্ট্র, সেই মহারাষ্ট্র, তারা তো এটা ভালোভাবে নিতে চায় না, কারণ তারা একত্রিত করে তার শাসন চালাইতে চায়, আর এরা শাসন থেকে বের হইতে চায়। তো এই সুযোগগুলাই তো একটা ভিন দেশের জাতি বা ভিন্ন 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 ব্যবস্থাপনা তাদেরকে নিবে, কারণ ওইখানে তো অনেক কিছু আছে। কারণ আপনাকে যদি আটকাইতে না পারে, আপনি খেয়াল করেন যে আমরা অনেক সময় আছি যে এই কি বলে, এই যে পার্শ্ববর্তী দেশ, আফগানিস্তান, হ্যাঁ, আফগানিস্তানের সাথে প্রথম যুদ্ধ করলো কারা এসে, আমরা যতটুকু শুনছি বুঝছি, সেটা হচ্ছে রাশিয়ারা এসে অনেক সময় থাকছে, তাই ওদের সাথে যুদ্ধ পারে নাই। লাস্টে আমরা খুবই বাহাবা দিই, তারা পারে নাই, চলে গেছে, অনেক কিছু আমরা বলি এদের লোকে পারবে না। আসলে কি পারার বিষয় ছিল? আপনারা একটা যুদ্ধের একটা মূল প্রেক্ষাপটটা বলি, কারণ পারার বিষয় ছিল না, বিষয়টা ওইটা ছিল না যে এটা আপনার খণ্ডটা তার সাথে অ্যাড করবো, এরকম কিছু না। ওদের চিন্তাটা আর আমাদের চিন্তাটা এক না, কারণ কি ওরা চিন্তা করছে এখানে এই অঞ্চলটায় কিছু দামি দামি হীরা জহরত বিভিন্ন জিনিস পাওয়া যায় এই পাহাড়গুলোর মধ্যে, যেটা হলো আফগানিস্তানও পাহাড়ি অঞ্চল একটা বিশাল, এবং এদের মাটির ভিতরে অনেক কিছু আছে, এইগুলা তারা জানতে পারছে। তখন তারা এখানে আগ্রাসন চালায়, তারা এই অঞ্চল থেকে ওই জিনিসগুলোকে তারা নিয়ে গেছে। দেখেন আমরা মাটিতে গ্যাস পাই, মাটিতে পেট্রোল পাই, মাটিতে আপনার সব কিছু পাই, এরকমই এখানে খনিজ পদার্থ মাটির থেকে আসে, কোনো জিনিস আকাশে উড়ে না, ওগুলো নিচে আসে। তো ওইখানে যে আক্রমণ করছিল তারা, ওইখান থেকে এটা কন্টিনিউ নিয়ে গেছে, ওই জাতিকে মোটামুটি প্রথম অবস্থায় ধমাই দিয়ে ফেলাইছে। কিন্তু আমরা বলতেছি তারা পারে নাই। আরে ভাই, তার যেটা উদ্দেশ্য ছিল সেটা আপনার বলবো, আমি এটা নিতে আসছি, আপনার বাসায় এসে সার্চ করে এসে নিয়ে গেছে, সে ওটা নিয়ে চলে গেছে। আবার পরবর্তীতে দেখছে আরও অনেক কিছু আছে, হ্যাঁ, যেটা তো অবশ্যই খুঁজলে বোঝা যায় যে আফগানে কী কী আছে, খনিজ পদার্থ আছে। এই পদার্থগুলোর জন্য আবার আমেরিকা অন্য অজুহাত দিছে যে এখানে আইএস লুকায় আছে, এরা জঙ্গি, এই সেই, এখানে তারা গাটি টাটি গাড়ছে। দেখেন দেশটা পুরো একটা রাষ্ট্রকে শেষ করে তারা আবার এখান থেকে দীর্ঘ সময় থাকছে। কি করছে না করছে তাদের দেশের লোককে গিয়ে জিজ্ঞেস করেন, যারা কিনলে এগুলো বুঝে, দেখবেন ওইখান থেকে তাদের রিসোর্ট এখন দেখা যেত তো আমেরিকা পরে এখান থেকে চলে গেছে। আমি চলে যাবো না কেন, কি আছে, আর যা লাগছে তা তো নিয়ে গেছে, তারা বুঝা গেছে, এখন যা নিছি আমার আর এখন দরকার নেই, এখন বাকিটা আমরা আমাদের মতো কাজ করি। তারা কি সুন্দরভাবে চলে গেছে গা। এখন বলতেছেন যে আমেরিকার ব্যর্থতা, এখানে আমেরিকার ব্যর্থতা, এটা কি ব্যর্থ হয়েছে? সে তো সফল, সে তো তার কার্য এত বছর করে সে চলে গেছে গা, এখন আপনি এটার ব্যর্থতা বলে কি করবেন? তারপরে সে এখান থেকে বিদায় নিছে, তাতে ক্ষতি হয়েছে কার? আফগানিস্তান। হয়তো আল্লাহ তাকে উন্নয়ন করবে, আবার তার পক্ষে কিন্তু এখন আমেরিকা আছে, আমেরিকা চলে গেছে, আমেরিকা তাকে বুঝাই দিয়ে গেছে তুমি এইভাবে সংসার করো, এইভাবে সংসার মানে কি একটা রাষ্ট্র গঠন আর কি, আমি সেটাই বুঝাই বারবার। সংসার বলতে এটা না, রাষ্ট্রকে সুন্দর মেরামত করো, এইভাবে চলো, তুমি আমার দিকে থাকো, তুমি বিশ্বে বাণিজ্যে করো, তোমার মুদ্রার অবস্থা আধুনিক করে দিব, আর উপরে থাকবে এশিয়ার মধ্যে ভালো জায়গায় চলে যাবে। এই পর্যায়ে তো তাকে দিয়ে গেছে, কারণ তার থেকে কারণ আমেরিকা একটা ধর্ম আছে, যার প্রতি কোনো সময় যুদ্ধ করছে বা কোনো ঝামেলা করছে, দেখেন ওই জাতিগুলো উন্নয়ন হয়ে গেছে। আপনি যদি এটা খেয়াল করে দেখেন তাহলে পেয়ে যাবেন যে জাপানের সাথে হিরোশিমা কি নাগাসাকি বোমা হামলা করলো দুইটা পরপর। তো ওই দেশ এখন আমেরিকা এখন কি বলেন, আপনি চিন্তা করেন এশিয়ার মধ্যে জাপানের মতো উন্নত অন্যটা আছে? চায়না, চায়না পরে করছে, জাপান কি অবস্থা, রোবট দিয়ে তার দেশের দোকানদারি সব কিছু কাজ চলে, একটা হোটেলে রোবট বসে রাখে, মানুষেরও, বুঝতে পারছেন না কথা? তো ওরা যেখানে হাত দেয় এগুলো পরবর্তীতে করে অনেকের সাথে করে, মধ্যপ্রাচ্যে অনেক বিষয় আছে, ঝামেলা করতে পারে না বিভিন্ন জায়গায়, কিন্তু আমেরিকা তো তার থিওরি চালাবে। কারণ কি, এটা তারে দোষ দিই না, কারণ কি জানেন, পৃথিবীর মোড়ল, পৃথিবীর সেরা ক্ষমতাশীল, সে চায় তার ক্ষমতাকে পৃথিবীতে আলিঙ্গন করতে বা রাখতে, যেটা মানুষ মানতে চায়, ঠিক আছে? কারণ সেই কর্মব্যাস যজ্ঞগুলা যদি সে না করে, সে যদি এই প্রসেসগুলা সে না করে, তাহলে তো সে এই পৃথিবীর মধ্যে আমেরিকা কোনো দিনই ক্ষমতায়ন জাতির উপরে করতে পারবো না, জাতি তাকে মানবে না, মানলেই তো ক্ষমতা শেষ। আপনি 20টা জাতি, যেমন চায়না জাতি, ইন্ডিয়ান জাতি, আমার বাংলাদেশে এরকম বড় বড় জাতি যদি তার ভিটে চলে জায়গা যে আমি তোমাকে মানি না, তো এইখানে তো ধরেন 350-300
কোটি মানুষ, এরা আবার তাকে মানলো না, সে কী করবো? পৃথিবীকে একলা চালাবে সে? ওইটুকু অংশ নিয়ে না। তার মানে সে সব জায়গায় তার প্ল্যান দিয়ে রাখছে। এখন এখান থেকে তার যে পরবর্তী পদক্ষেপ, ওই যে আমেরিকা মানুষকে কি দেয়, ওই যে দামি মোবাইল দেখেন আপনার থেকে যে টাকা, এই মোবাইলের ভিতরে কী আছে এতটুকু একটা জিনিস, এটার দাম 1.5 লাখ 2 লাখ টাকা। এটা আমি আবারই বলতেছিলাম যে এই মোবাইলে কি আছে আমাকে কেউ বুঝাইতে পারবেন ভাই, যে এটার মধ্যে কি আছে? হ্যাঁ, ফোন খালি সুন্দর হয় এটাই তো বলতে পারবেন, ভিডিও সুন্দর হয়, আর কি আছে? ফেসবুক টেসবুক সব তো এটা নর্মাল মোবাইলে চলে। তাহলে এই মোবাইলের ভিতরে কি আছে? এটা কেন কিনতে হয় তাদের কাছে লক্ষ লক্ষ টাকায়? তারা তো কম টাকা এটা দেয় না, 20,000 টাকা দেয় না, চায়না কিন্তু দিয়া দেয়। চায়নার বিজনেসটা এইভাবে হয়, একই ডিভাইস একই ধরনের কাছাকাছি আপনাকে 20,000 টাকা দিয়ে দিছে। তো এখন আমি কেন বলতেছি কথাগুলো, আমেরিকার নীল নকশা আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে আরেকটা জিনিস ঘটতেছে, সেটার সাথে যদি আমাদের দেশের সরকার যারা আছে তারা যদি অ্যাড থাকে, তারা যদি আমেরিকার সাথে আছে কিনা জানি না, যদি থেকে থাকে, যদি হয়, আবার মনে হয় যদি হয়ে থাকে, তাহলে আমাদের দেশের উন্নয়ন হইতে পারে, বিশাল ব্যাপার। এটা আপনি শেখ হাসিনা 50 বছরের মধ্যে 1 নম্বর মহিলা সে, যেটা কিনা আমাদের দেশকে এমন জায়গায় উন্নয়ন করছিল, আপনি চিন্তা করি মাঝে মাঝে সে খাইছে, সেটা তো গল্প অনেক করেন আপনি, আমি সারাদিন করতে পারবো কোথায় কত টাকা নিয়ে গেল গা। কিন্তু এই যে দেশের যে বৃহত্তর কাজগুলো আছে, এই মহিলাই মনে হয় স্বাধীনতার পরে সেই করছিল। এর আগে যারা আসছে তারা এত বড় চ্যালেঞ্জ নেয় নাই, মানে দেশ দেউলিয়া করে নিবে এরকম সাহস করে না। শেখ হাসিনা নিছে আমাদের 1.5 লক্ষ টাকা মাথা পিছু ঋণগ্রস্ত করেও সে নিছে, কিন্তু ওই টাকাগুলো খাইয়া ফেলাইছে, এটাই তার খারাপ করছে। কাজ করলে সে সুপার, কিন্তু কাজগুলো তো শহর হয়েছে ভাই। ফ্লাইওভার কখনো দেখতাম, মেট্রো রেল, তারপরে বঙ্গবন্ধু টানেল করছে, তারপরে ওইখানে পদ্মার মতো একটা ব্রিজ যেটা করছে, এটা চিন্তা করা যায় যে এখন যেমন আপনি চিন্তা করেন বরিশালের মানুষ আর রাত দিন বসে থাকে না, তারা 3-4 ঘন্টা 3.5 ঘন্টায় ঢাকা শহরে আসে আবার চলে যায়, এরকম পরিস্থিতি হয়েছে। তার দ্রব্য কাঁচামাল সব শহরে নিয়ে আসতে পারে, বেচতে পারে, বিভিন্ন লাভ হয়েছে ভাই। আচ্ছা, লাভ হয়েছে, কিন্তু এইখানে এটাও বিশাল এই পৃথিবী হয়তো আরও 50 বছর আগে গেলে একদিন ইতিহাস। আচ্ছা, মজার বিষয় একটা মজার কথা বলি, যেমন ইতিহাস নিয়ে অনেক সময় কথা হয়। আসলে দুনিয়াতে কি ইতিহাস, এই যে আমাদের 50 বছরের সঠিক ইতিহাস খুঁজতে যেতেছি, স্বাধীনতা ইতিহাস তো অল্প সময়ের মধ্যে লিখিত হয় না, কারণ এটা ইতিহাসও অনেক পরে, ওই প্রজন্ম এর পরের প্রজন্ম কয়েকটা চলে জায়গা, যখন সেটা মৃত্যুবরণ করে ওই প্রজন্ম খুঁজে পাওয়া যায় না, তখন পরবর্তীতে আইসা সত্যিকারে গবেষণা করে যারা ওই লোকগুলা, যে আসলে কারা কারা এখানে কি করছিল, এরকম জিনিস থিওরিগুলা উদ্ধার করে। যেমন আমি আপনাকে একটা ইতিহাসের বই যদি পড়েন, তখন দেখবেন যদি সমসাময়িকভাবে কোনো ইতিহাস হয় না। ধরেন আমি এখন একটা কথা বলে দিতেছি অনেক কিছু, এই মুহূর্তে কেউ আমার মূল্যায়ন করবে এই বিষয়টা যদি আমি চাই, তাহলে তো আমি ভুল করব, ঠিক আছে? কারণ এই মুহূর্তে আমাকে মূল্যায়ন কেউ করবে না এই কথার জন্য, কারণ কি এই মুহূর্তে 2-4 জন শুনবে, কেউ বিরুদ্ধে কথা বলবে, কেউ বলবে ঠিক আছে, বিভিন্ন ওয়েতে রাখবে। তো এই কথাগুলো আবার যদি 10 বছর পরে গিয়ে কোনো জায়গায় কাজে লেগে যায়, যে এই কথাগুলো বলছিল যে এই যে দেশটাকে আক্রমণ হয়েছে বা এখান থেকে রিসোর্স নিতে আসছে, তখন কিন্তু ওই সময়ের মানুষগুলো বলবে না ওই লোকটা আসলেই সত্যিকার ইতিহাসে সে বলে গেছিল। এই বিষয়টা এরকম সময়ের কাছে। তারপর আর একটা কঠিন জায়গা দেখায়, সেটা হচ্ছে দেখেন আমাদের আল কুরআন, যেটা আমাদের মুসলিম সমাজের জন্য বা মহাবিশ্বের এই আমাদের যে বিশ্ব আছে, এই পৃথিবীর অন্যান্য জাতি টাতি যা আছে, পশু পাখি যা আছে, সবার জন্য এই আল কুরআন আসছে, তাই না? একটা গ্রন্থ। তা আপনি যদি খেয়াল করেন এই গ্রন্থটা যার কাছ থেকে আসলো, আপনাকে যে দেওয়া হইলো, এই গ্রন্থের মধ্যে দেখেন আমাদের পৃথিবীর বয়স নিয়ে আমি আরেকবার কথা বলছিলাম, তারপরে বলি বিজ্ঞানীদের ধারণা 2050 কোটি বছর। এটা আমি একটা পত্রিকায় পাইছি, বেশ কিছু আগে পড়তাম, সেখানে যে তারা ধারণা করে দিছে 2050 কোটি বছর আগে তৈরি হয়েছে। তো মোহাম্মদ সাল্লাহ ইসলাম 1400-1450 বছর আগে আসছে আমাদের পৃথিবীতে, বেশ কিছুদিন হয় না, আর সেইখানে 2050 কোটি বছর। এটা চিন্তা করা যায় মানে টাইমিংয়ের। তো সেই টাইমিংয়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে আমাদের যে বিভিন্ন নবীগুলো আসছিল, তাদের সমসাময়িক যে জাতিগুলো ছিল, এই গল্পগুলো কিন্তু আল্লাহ ওইখানে কোরআনে অধিকাংশ করছে। যেমন ফেরাউনের গল্প করছে, মুসা আলাইহিস সালামের সাথে, নূহ আলাইহিস সালামের গল্প, তারপরে আদম